সঙ্গী ছিল আমার একটা গিটার ছেলেবেলা, সঙ্গী একটা ইচ্ছে হলে হঠাৎ গান গেয়ে ফেলা। সঙ্গী ছিল দুপুর বেলার রোদ চোখের পাতায়, সঙ্গী নিজের ছায়ার সাথে রাতে একা একা খেলা। নমস্কার, আমি দেবশ্রী বন্দ্যোপাধ্যায়। আমরা চলে এসেছি ট্রামলাইন পডকাস্টের 6ষ্ঠ পর্বে। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের আগের পর্বে যাদের সাথে আমরা পডকাস্ট করেছি তারা প্রত্যেকেই তাদের জায়গায় তারা শ্রেষ্ঠ, কিন্তু আজকে যে মানুষটির সাথে আমরা করব তিনি একাধারে এত রকম কাজ করেছেন যে কিভাবে শুরু করবো আমরা জানি না। এবং দুটো পরিচয় আমার মনে হয় দেওয়া উচিত। 1 নম্বর হচ্ছে যে এই ঔপনিবেশিক যে কলকাতা আমাদের, তার যদি শেষ মানুষ যদি কেউ থেকে থাকেন, শেষ বড় শিল্পী বা মানুষ, তার নাম করা যায়। আর 2, একটা মানুষ যে রেনেসা পুরুষ বলতে যা বোঝায়, আমরা যা বুঝেছি আমাদের প্রজন্মে তাকে দেখে, একমাত্র তাকে দেখি আর কি। তিনি আর কেউ না, অঞ্জন দত্ত, শ্রী অঞ্জন দত্ত। নমস্কার, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের ট্রামলাইনের সম্পাদক এবং আমার সহকর্মী শ্রী তথাগত দত্ত। নমস্কার। তো আমরা আজকের পর্বটা একটু অন্যরকমভাবে করছি, ট্রামলাইন যেভাবে করে আসে। অন্যদাকে নিয়ে প্রচুর পডকাস্ট হয়, ইন্টারভিউ হয়, প্রচুর প্রশ্ন, আমরা সেগুলোকে সচেতনভাবে এড়িয়ে গিয়ে আমরা একটু অন্যভাবে আজকে শুরু করতে চাই। যে কারণে অঞ্জনদা জীবন শুরু করেছিলেন, শিল্পের কাজ শুরু করেছিলেন একটা শ্রেষ্ঠ কাজ অভিনয় করবেন বলে, সেই অভিনয় দিয়েই আজকে আমরা কথা শুরু করতে চাই। অঞ্জনদার কাছে অভিনয়টা কি, তার আগে আমরা একটু চলে যাব। অঞ্জনদা সত্য একটা বই লিখেছেন অঞ্জন নিয়ে, তার আত্মজীবনী, অসম্ভব ভালো ভালো লেখা। তার বইটি নিয়ে অনেকে লিখেছেন সম্প্রতি এবং ভীষণ সমাদৃত হয়েছে। তাতে এক জায়গায় অঞ্জনদা লিখছেন অভিনেতাকে নিয়ে, অভিনেতা হতে গেলে প্রথমত একটা প্রকৃত মানুষ হতে হবে, অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা দরকার, ভয় পাবার কোনো জায়গা নেই, লজ্জা অতি তুচ্ছ একটা বোকামি, চালাকির কোনো স্থান নেই, বেপরোয়া হওয়া অত্যন্ত জরুরি, জ্ঞান অত্যন্ত জরুরি, নিজের জন্য, দেবার জন্য নয়, আর সরলতা, আনন্দ, ভালোবাসা এগুলোও ভীষণ জরুরি। এক জিনিস অনেকবার করতে পারার ক্ষমতা থাকা দরকার, অনেকবার বিশ্বাস করার ক্ষমতা। আমি যা শিখেছি তাই লিখছি, কাউকে শেখানোর জন্য লিখছি না। অঞ্জনদার কাছে প্রথম প্রশ্ন, অঞ্জনদা আপনি এই বইটার বারবার করে একজন অভিনেতার কি করা উচিত, একজন অভিনেতার জীবন, এবং বারবার করে আপনি বলছেন যে এমপ্যাথির কথা, বারবার বলছেন অসম্ভব দুঃখবোধ থাকার কথা, যন্ত্রণার কথা, আবার আনন্দের কথা। আপনার কাছে অভিনেতা বলতে অঞ্জনদা কী বোঝায়, অভিনয়টা কী, আপনি কীভাবে দেখছেন? আমি যতটা জেনেছি, মানে আমার যখন 19-20 বছর বয়স, তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি অভিনেতা হব এবং বিশ্বাস করেছিলাম। আমার মনে হয় প্রাথমিকভাবে যে চরিত্রে অভিনয় করছে একজন অভিনেতা, সেই চরিত্রের সত্যিটাকে ধরতে পারা, মানে সেই চরিত্রের ভেতরের সত্যিটাকে খোঁজা। এবং সেটা নির্মম সত্যি হতে পারে, সেটা স্বার্থপরতা হতে পারে, সেটা নানান জিনিস হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তথাকথিত ভালো খারাপ অভিনেতা, মানে পলিটিক্যালি ভালো খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, অভিনেতারা জাজমেন্টাল হয় না। তারা চরিত্রের জন্য যা যা দরকার সেইটাকে খোঁজে। সুতরাং চরিত্রের সৎভাবে চরিত্রটাকে খুঁজতে হবে এবং নিজের ভেতরে নিজের যা অনুভূতি আছে সেগুলোর সঙ্গে সেই চরিত্রের অনুভূতিকে মেলাতে হবে। এটা একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। মানে একটা চরিত্র যে কথাগুলো বলছে সেটা কেন বলছে, সেটা কোন অবস্থায় বলছে, অর্থাৎ স্ক্রিপ্টে যা আছে, নাটকে যা আছে সেগুলো জানা, তার মানেটা জানা,
যার লেখা নেই সেইটাও জানা, লাইনের ভেতরের মানেগুলো জানা, ডিরেক্টর কি ভাবছে সেটা জানা, অনেক কিছু খুঁজতে 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 তাকে যেতে হবে আর কি। এবং যখন সে সংলাপ বলবে বা বলবে না, মনে হবে সেটা সেটা ওই ওই মুহূর্তে ওই চরিত্রই বলছে। হয়তো সেটা লেখা অন্য কারুর একটা লেখা, সে বলছে একটা কথা, শেক্সপিয়ারের হতে পারে, উপন্যাসের হতে পারে, যা কারণ সত্যজিৎ রায়ের হতে পারে, নিজের চেনা জানা অচেনা মানে বন্ধু বান্ধবের লেখা হতে পারে, কিন্তু সে যখন বলছে মনে হবে সে প্রথমবার বলছে, ওই বলছে, ওই চরিত্রটাই বলছে। এবং সেটা সেটা সেই চরিত্রটা হয়ে গিয়ে তাকে বলতে হবে। এবং কিভাবে হতে হবে, ওই খুঁজতে 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 নিজেকে চরিত্রের সঙ্গে মেলানো। মানে চরিত্র খুব রাগী হলে নিজের ভেতরের রাগটাকে বাড়ানো, চরিত্র খুব অভিমানী হলে নিজের অভিমানগুলোকে মনে করা, এবং আস্তে আস্তে সেটাকে মিলিয়ে মিলিয়ে চরিত্র হয়ে থাকা যতক্ষণ না শুটিং শেষ হচ্ছে এবং যতক্ষণ না শেষ অভিনয় পর্দা পড়ে যাচ্ছে, শেষ অভিনয় পর্দাটা পড়ছে, তাকে ওইটা হয়ে থাকতে হবে। এটাই আমার কাছে অভিনেতার সব থেকে বড় কাজ। এবং যারা পারে না তাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়, আমি বাধ্য হয়ে কাজ করেছি তাদের সঙ্গে অভিনেতা হিসেবে বা নির্দেশক হিসেবে, কিন্তু ভালো হয়নি আমার। সঙ্গী হলো নাটক মারাসাদ, 3 পেনি অপেরা। সেই সঙ্গী নিয়ে পৌঁছে গেলাম বার্লিনের ক্রোয়েটসবার্গ পাড়া। সঙ্গী হলো কিছু দিনের জন্য বার্লিনের দেয়াল। সেই দেয়াল ভেঙে বদলে গেল গোটা পৃথিবীরই চেহারা। অনিন্দা, এখানে একটা জাস্ট ছোট্ট ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে যখন তুমি বলছো যে আমরা চরিত্রটাকে খুঁজছি থ্রু আ প্রসেস আর কি, সেই খোঁজাটাও তো অঞ্জনই করছে। হ্যাঁ, তাহলে যেই অভিমান, যেই রাগের কথা বলছো, সেগুলো অঞ্জনেরই অভিমান রাগ। হ্যাঁ, সেই চরিত্রের অভিমান রাগের মধ্যে কি অঞ্জনের অভিমান রাগ এইগুলো কোনোভাবে প্রকাশ পাচ্ছে? একদম। এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করে দেওয়া। অঞ্জনের দুঃখ, হ্যাঁ, তার বাবা মারা গেছে বলে ইয়েস, তার দুঃখ, সেই দুঃখটা অঞ্জনকে মনে রেখে দিতে হবে এবং কোথাও একটা আছে সেটা দুঃখটা। এবার সে যখন একটা দুঃখের দৃশ্য করছে, সে তো জানে না, মানে আমি কি করে জানবো যে হ্যামলেটের দুঃখ কিরকম? ইয়েস, আমি কি জানি কবে লেখা হয়েছে? আমি কি ওর দেবদাসের দুঃখ আমি জানি না। রাইট। আমার জীবন কোনো পারো বলে কেউ আসেনি। আমার বাবার মৃত্যুর দুঃখটাকে আমাকে ভেতরে মনে করে 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 ভেতরে সেই দুঃখটাকে নিয়ে দেবদাসের ডায়ালগটা বলতে হবে। তাহলে একটা মানে একটা মেমোরির কথা বলছো আর কি, যে মেমোরিটা অ্যাজ অ্যান অ্যাক্টর মানে এই ধরনের তুমি স্টোর করে রাখো আর কি, এবং সেটাকে বার করে আনতে হয়। হ্যাঁ, ইমোশনাল একটা ইমোশনাল মেমোরি ব্যাংক একটা। হ্যাঁ, মেমোরি। যে অভিনেতার কোনো ইমোশনাল মেমোরি নেই সে ভালো অভিনেতা হতে পারবে না। মানে যার দুঃখ নেই, যার ভেতরে রাগ নেই, যার ভেতরে অভিমান নেই, যার ভেতরে কনফিউশন নেই, যার ভেতরে মানে যন্ত্রণা নেই, এই সবগুলো তাকে বাঁচিয়ে বাঁচিয়ে যত্ন করে রাখতে হবে। এবং প্রয়োজনে সেটা ব্যবহার করছে সে কাজ যে তার বাবার মৃত্যুর কথা ভেবে, কিন্তু বলছে হ্যামলেটের কথাটা, মুখে বলছে অন্য কথা, মুখে যেটা বলছে সেটা সেটা ভেবে বলছে না, ভাবছে অন্য জিনিস। এটা is where it's the only scientific way that the actor can become the character. Otherwise একটা চরিত্র আমি কি করে হব? আমি তো অঞ্জন সেন নই, আমি তো দীপু নই, আমি তো মদন তাঁতি নই, আমি
অপর্ণা সেনের যুগান্তের দীপকও নই, তাহলে তার যন্ত্রণাটা আমায় বুঝতে হবে, বা তার ক্রাইসিসটা বুঝতে হবে, বা তার কোথায় তার দোষ, বা তার স্বার্থপরতা, তার মিননেস, সমস্ত কিছুর প্রতি অনেস্ট হতে হবে। মানে একটা চরিত্র তো শুধু ভালো হতে পারে না, তার ভেতরে নিশ্চয়ই কোনো মিননেস আছে, সেই মিননেসটাকেও দেখাতে হবে, তার সব কিছু, ইট ইজ এ কমপ্লেক্স জিনিস। এবং সেইটা খুব সহজভাবে ডায়ালগ বলে দিলে, মানে ডায়ালগটা বলে দেওয়া কাজ নয় আর কি, বা ছলছল করে চোখ করে বসে রইল, এটা হবে না আর কি। মানে সে তাকে এটা যাপনের মধ্যে নিয়ে তাকে থাকতে হবে সেইভাবে যতক্ষণ চলছে কাজটা। এটা ছাড়া আমার আর, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট তথা, ইটস আমার ইমোশনাল মেমোরি, আমার দুঃখের কথা ভেবে আমি রিয়্যাক্ট করছি, বা আমার গিল্ট, কোথাও একটা আমি অন্যায় করে ফেলেছি, আমার গিল্টের কথা ভেবে আমি রিয়্যাক্ট করছি যখন পালানের বাবার সিঁড়ি দিয়ে উঠে আসছে। ইট ইজ মাই গিল্ট, ইজ অঞ্জন দত্তর গিল্ট, অন্য কোনো কারণে। The object of guilt might be different. Yes. But guilt is important. গিল্ট ইজ ইম্পর্টেন্ট। Feeling মানে of- হয়তো আমি গিল্টি, আমি কাউকে চিট করেছি, কারোর পয়সা মেরে দিয়েছি, কারোর ক্ষতি করে দিয়েছি, তার জীবনে ক্ষতি করে দিয়েছি, সেই গিল্টটা মনে রেখে আমি অভিনয় করছি, কিন্তু লোকে দেখছে যে অঞ্জন সেন ইজ গিল্টি, সেই এইটা খুব, এটা ইম্পর্টেন্ট। মানে অঞ্জন সেন বাড়িতে কাজের লোক মারা যায়নি, তার বাবা উঠে আসছে না সিঁড়ি দিয়ে। সো ইট ইজ মাই গিল্ট, এবং সেটা চরিত্রের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। সো খানিকটা চরিত্র হয়ে যাওয়া, বাকিটা নিজের। ইটস আ মিক্সচার অফ অ্যাক্টর অ্যান্ড ক্যারেক্টার। Yes. ইট ক্যানট বি ফেক। যারা ফেক করে বোঝা যায় যে তারা প্রিটেন্ড করছে এবং তারা ঠিক নয়, মানে সৎ, সেটা ধরা পড়ে যায়। ধরা পড়ে যায়। ক্যামেরাতে ইউ ক্যানট চিট, মানে ইউ ক্যানট চিট দ্য ক্যামেরা, ইট ইজ ইম্পসিবল। মানে তার জন্য যদি তার চুল কাটতে হয় কাটবে, গোপ রাখতে হয় গোপ রাখবে, দাড়ি রাখতে হয় দাড়ি বাড়াবে, ওজন বাড়াতে হলে ওজন বাড়াতে হবে, কমাতে হলে কমাতে হবে। মানে আমি জানি না, মানে কিছু করতে হবে তাকে, ইট জাস্ট। এবং কেন এই জামাটা পরে আছি, কেন পকেটে কখন হাত ঢোকাবো, হাঁটে কিরম হবে চরিত্রটা, বা সে কি করছে, সে কিভাবে হাঁটছে। সঙ্গী সাদা কালো গোদার হয়ে গেল রঙিন, সঙ্গী হলাম মৃণাল সেনের চালচিত্র থেকে অন্তরীণ, সঙ্গী হলো কত শিল্পী, কত যুগান্ত ধরে, নতুন সঙ্গী জন্ম নিল আমার নিজের আলিজিন। মানে চালচিত্র যখন আমি করেছি তখন আমার বয়স হচ্ছে 24, এবং 24 বছরে আমি ভীষণ ছটফটে উত্তেজিত একটা 24 বছরের ছেলের পার্টি করেছি, এবং আমার হাত পা খুব বেশি মুভ করছে, চঞ্চল, সে ঠিক করতে পারছে না সে কোন দিকে যাবে। তার কিছু মাস পরে যখন আমি খারিজ করছি, তখন আমার হাত পা মুভ করতে পারে না। তখন কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে 35 বছরের একটা লোক হয়ে যেতে হচ্ছে, তখন আমি জাস্ট 25, কিন্তু আমাকে 35 বছর একটা লোক হয়ে যেতে হচ্ছে। একটু গালটাল ভরিয়ে, বিয়ার খেয়ে, ভাত খেয়ে, একটু চেহারাটা গোঁপ রেখে বয়সটা বাড়াতে হচ্ছে। ভাগ্যক্রমে আমার একটা বাচ্চা হয়ে গেছিলো 22 বছর বয়সে, দ্যাট ইজ ইমেটেরিয়াল, কিন্তু আমার নিজের একটা ছোট্ট ছেলে আছে, আমার স্ত্রী আছে, সংসার আছে। আই এম গিল্টি, সারাক্ষণ সে গিল্টি। সে অতটা হাত পা নেড়ে কথা বলবে না, সে উইথড্রন একটা হয়ে থাকবে থ্রু আউট, একদম বেশি নড়বে না, বেশি কিছু করবে না সে, বলে আমার মনে হয়েছে। দ্যাট সে দীপু, চালচিত্রের দীপু নয়, সে গিল্টি, সে ডিপ্রেসড, সে ঘেঁটে গেছে, তার লজ্জা হচ্ছে, মানে সে কি করবে। এইবার এইটা অটোমেটিকলি আমি খুব এনার্জেটিক,
আমি ব্যক্তিগতভাবে খুব এনার্জেটিক। এইবার এইটা যখন আমায় করতে হচ্ছে, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে। তো আমার হাব ভাব সেটা শুধু ফ্লোরে নয়, বাড়িতেও সারাক্ষণ একটা কন্ট্রোল 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 কন্ট্রোলে রাখতে হচ্ছে নিজেকে। তখন আমার যেটা প্রয়োজন হয়েছিল, অনেক অ্যাক্টরের প্রয়োজন হয়, ইস আমার এনার্জিটাকে, হাত পা নাড়া এক্সাইটিং এনার্জিটাকে আমাকে অন্য দিকে একটু ঠেলে দিতে হবে, আদারওয়াইজ আমি কন্ট্রোল করতে পারবো না। সো আমি যেটা করেছিলাম, আমি ডিরেক্টরকে গিয়ে বলেছিলাম যে আমার একটা কোনো আঙুল, হাতের আঙুল টাঙুল কি কেটে দেওয়া যায়, যাতে আমি থ্রু আউট আঙুলটা নিয়ে এই কন্টিনিউয়াস একটা আঙুলটা নিয়ে আমার একটা ক্রাইসিস, সমস্ত শরীরের এনার্জিটা আমার ওখানে আমি দিয়ে দিচ্ছি, বাকিটার আমার হাত পা নড়তে হচ্ছে না, আমি সারাক্ষণই আঙুলটার ওপর প্রেশার দিয়ে দিয়ে আমার যাবতীয় এনার্জিটাকে ওর মধ্যে নিয়ে যাচ্ছি, বাকিটা যাতে শান্ত থাকে। তো মৃণাল বললেন কেন এটা? আমি বলছিলাম যে দেখুন আমার হাত পা নড়তে আরম্ভ করে দেবে। বলে ওই কেলেঙ্কারি হয়তো। আমি হ্যাঁ, হাত পা নড়তে মানে একটু কিছু দিন খোঁড়াতে পারবো না, করতে পারবো না হাত। বলে কী করবো না, হাতের ওপর একটা কিছু চোট। তখন ওই দরজা ভাঙতে গিয়ে একটা চোট লাগে বা একটা সিন উনি দেন যে এখানে ব্যান্ডেডটা লাগিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস, তারপর আমি ডান। সো আমার আর ইফ ইউ সি কয়েক মাসের ব্যবধানে হয়েছে, একটা 1980-তে হয়েছে, একটা 81-তে। ইউ উইল সি, যদি দুটো ছবি আলাদা করে দেখো, দ্যাট দে আর ডিফারেন্ট। এবং তার জন্য আমায় খাটতে হয়েছে সেটার জন্য, এটাই আমার কাজ। এখন আমি বলছি যে এটা সাংঘাতিক নয়, এটাই আমার কাজ, এটাই আমার নর্মাল কাজ, এটা সাংঘাতিক কিছু নয়। অঞ্জনদা ফর্মাল থিয়েট্রিক্যাল মানে অভিনয়ের এডুকেশন তো সেই অর্থে সেরকম ছিল না, তাহলে এই মানে অ্যাক্টিং এর জার্নিটা শুরু কোথা থেকে? সেটা বাদল সরকার, এই জায়গাটা একটু শুনতে চাই। সেটা বাদল সরকারের কাছে আমি গিয়েছিলাম আমার যখন 20 বছর বয়স, কারণ আমি অ্যাক্টিং স্কুলে যেতে পারছি না। অ্যাক্টিং স্কুলে এগুলো শেখানো হয়, পরবর্তীকালে আমি বই টই পড়ে দেখেছি, ট্রান্সফার অফ এনার্জি, কনসেন্ট্রেশন, অমুক তুসুক 10 রকম ওয়ার্কশপ। আমি শুনতে পেলাম যে বাদল সরকার বলে একটা লোক আছে যে অ্যাক্টিং শেখায়। আমি জানতাম না যে বাদল সরকার মোটেই অ্যাক্টিং শেখায় না। বাদল সরকার অ্যাক্টিং করে, বাদল সরকার থিয়েটার নিয়ে লেখে, বাদল সরকার টাউন প্ল্যানার, বাদল সরকার ইন্টেলেকচুয়াল, বাদল সরকার থার্ড থিয়েটার বলে একটা বস্তু করে রাস্তাঘাটে, তারপর সেটা অঙ্গন মঞ্চে চলে গেছে, কিচ্ছু জানতাম না। আমি জানতাম বাদল সরকার বাড়িতে একটা লোক, সে বসে থাকে এবং সে অভিনেতাদের তালিম নেয়। আমি গেছি, আর আমার দেখে চেহারাটা দেখে মনে হচ্ছে হ্যাঁ একটু লি স্ট্রাসবার্গের মতন দেখতে, তারই এই অ্যাক্টিং শেখায় বলে তাকে আমি প্রচণ্ড ইমপ্রেস করতে গিয়ে, খুব মজার একটা ঘটনা ঘটেছিল। বাদল সরকার ভেবেছিলাম খুব পাকা টাইপের একটা ছেলে, ওই যাও টাকা নিয়ে এসো। তারপর পরের দিন আমি মার কাছে ঘ্যান করে কিছু টাকা নিয়ে গেছিলাম, তো হি ওয়াজ ভেরি সারপ্রাইজ। এবং তারপরে আমার সঙ্গে একটা বছর উনি কাটিয়েছিলেন, এবং এই একটা বছরে হোয়াট হি ডিড ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে নিজেকে চেনানো। একটা অভিনেতার ভীষণ দরকার নিজেকে চেনা, নিজের খামতি কি, উচ্চারণে গোলমাল কোথায়, নিজের ভালো জিনিসটা কি সেটা ধরে রাখতে পারা, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারা, এবং এমপ্যাথি দরকার মানুষের প্রতি। এমপ্যাথি না হলে অভিনেতা হওয়া যাবে না। সো এই জিনিসগুলো উনি আমাকে এত বেসিকভাবে থ্রু বেসিক এক্সারসাইজেস অ্যান্ড ওয়ার্কশপস বুঝিয়ে দিয়েছিলেন যে আমার শহরটার চেহারা, আমি কে, আমার নাম অঞ্জন দত্ত, আমার নাম অঞ্জন দত্ত, তোমার বাবা দিয়েছেন, দাদু দিয়েছিল তোমার নাম, তোমার নামটা কি? আমার নাম নেই। আমি বাবা সাহেব বলছিলাম তুমি মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবো না, যা বলো তাই, নাম নেই, গুড, কি তুমি কে? তাই আমি একটা ছেলে যে অভিনেতা হতে চাই। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট, এটা ঠিক বলেছো তুমি, ছেলে তো একটা নাম দিতে হবে, আপাতত ধরে নিই অঞ্জন। এইভাবে মানে নিজেকে চেনা, মানে আমি কে, আমি আমার কি ভালো লাগা। এবং আমার সবসময় মনে হতো আমার চেহারা খারাপ, আমায় দেখতে ভালো নয়, আমার রুগা একটা অদ্ভুত খেঁচা একটা গকি এরকমভাবে আমি থাকতাম, আমার কাঁধ দুটো এরকম ছিল, এক মাথা চুল। সো
আমার মনে হতো না সিনেমা আমার পছন্দ করবে, অথচ আমার ক্যামেরার সামনে যেতে প্রচণ্ড ইচ্ছে করছে। আমার জীবনের শেষ ইচ্ছে হচ্ছে, সব প্রধান ইচ্ছে হচ্ছে ক্যামেরার সামনে যেতে, কিন্তু মনে হচ্ছে ক্যামেরা আমাকে পছন্দ করবে না, মঞ্চে উঠলে লোকে আমায় দেখবে না। তো বাদল সরকার আমায় বলেছিলেন যে তুমি নিজেকে ফার্স্ট অ্যাকসেপ্ট করো, নিজেকে, মানে তুমি তো এই পৃথিবীতে এসছো একরকমভাবে, সো তোমাকে এইভাবেই পৃথিবীতে থাকতে হবে। তুমি যদি নিজেকে না বুঝতে পারো, নিজেকে না অ্যাকসেপ্ট করো, তুমি ফেস ক্রিম মেখে কত ফর্সা হওয়া যায় আর জিম করে চেহারা বানাও, তাহলে সেটা তুমি থাকছো না। সো নিজেকে অ্যাকসেপ্ট করো, তাকিয়ে থাকো, আমার বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকো, জামা কাপড় খুলে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, যতক্ষণ না আস্তে 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 তোমার নিজেকে ভালো লাগবে, তুমি তাকিয়ে থাকো নিজের দিকে। হতে পারে তুমি মোটা, হতে পারো তুমি রোগা, হতে পারো তোমার, বাট লুক এট ইয়োরসেলফ, তাকিয়ে থাকো। আর এভাবে কেউ আমাকে শেখায়নি, এত ভালোবেসে কেউ শেখায়নি। এর তাকিয়ে থাকার মাঝে মাঝে আমার জামা কাপড়গুলো কেচে দিও, মানে আমার আন্ডার গার্মেন্টসগুলো, মানে অ্যাকচুয়ালি আমি পরে বুঝতে পেরেছিলাম আমার ঘেন্না, লজ্জা সমস্ত কিছু চলে যাচ্ছে, অ্যান্ড আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি, এবং আমি খুব গ্রেটফুল যে বেশিরভাগ ডিরেক্টর যারা শুরুর দিকে আমার জীবনে এসছে, কমই এসছে, কারণ সেই সময়কার বাংলা ছবির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারছি না যখন আমি গেছি। আমি কিছু যারা এসছে তারা আমাকে তাদের মতন করে সুন্দর করে নিয়েছে, এবং অবভিয়াসলি আমার চুল কিরম হবে, আমার ঝাঁকড়া হবে না, আমি চুলটা পরিপাটিভাবে আঁচড়ানো থাকবে, গোঁপটা ঠিকভাবে কাটা থাকবে, এগুলো আমার ইনপুট। মানে আমার আমার কোটটা একটা মোটা সোয়েটার পরলে আমার চেহারাটা একটু বেটার লাগবে, যেটা দীপুর থেকে আলাদা, কমপ্লিটলি আলাদা। তো সেইগুলো আমার ডিরেক্টর আমাকে সাহায্য করেছে এবং সেটা করে নিয়েছে, এবং আমিও কনসার্ন দ্যাট আমি কেন পকেটের মধ্যে হাত ঢোকাবো, বা কেন দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, মাথা নিচু করে না সোজা হয়ে। পুলিশ আসছে যখন বাড়িতে, তখন মানে একটা অস্বস্তি, সরে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু আই হ্যাভ টু ক্যারি থ্রু আউট। আমি ক্যারি করতে পেরেছি কারণ বাদলদার কাছ থেকে এইগুলো শেখা, মানে নিজের শরীরকে কীভাবে ব্যবহার করা। সো এটা একটা 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 সর্ট অফ দ্য মোস্ট বিউটিফুল প্রফেশন বলে আমার মনে হয়, যেখানে মানুষ মানে সত্যি থেকে দেখাতে হবে, প্রিটেন্ড করছে না সে, মানে সে প্রিটেন্ড করছে না, সে সেই চরিত্র সে নিজেকে দিয়ে দিচ্ছে, নিজেকে কমপ্লিটলি সে সঁপে দিচ্ছে, অ্যান্ড আনবিটিংলি টু ইন দি হ্যান্ডস অফ দ্য ডিরেক্টর, এবং ডিরেক্টর উপর ডিপেন্ড করছে। ডিরেক্টর তাকে জায়গা করে দেবে, সে করবে, এবং ছবি খারাপ হোক ভালো হোক তার কাজটা ভালো করে তাকে করতে হবে। মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আইডিয়াল সিচুয়েশনে সবাই পড়বে, আইডিয়াল সিচুয়েশন হয় না, অ্যান্ড এই মধ্যে পৃথিবীটাও আইডিয়াল নয়। নক্ষত্র গেছে 12টা বেজে, আমরা ভাবতে পেরেছি এত এত মানুষ হঠাৎ করে এই পৃথিবীতে এই সময় দাঁড়িয়ে একটা বোমাবাজি করবে, কি হচ্ছে, হোয়াট ইজ দিস, এটা কী করে সম্ভব, উইথ সো মাচ নিউক্লিয়ার ওয়েপন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পাগলামি। তো এর মধ্যেই থাকতে হবে, এবং এর মধ্যেই আমাদের ভালো কিছু করতে হবে। সো যতটা সম্ভব, না স্ক্রিপ্টটা খারাপ হয়েছে, আমি ভালো করতে পারছি না, এই বা আমার ডিরেক্টর আমাকে যে করছে, এগুলো সবসময় বলা যায় না। মানে ইউ ক্যানট হ্যাভ অ্যান আইডিয়াল সিচুয়েশন, তার মধ্যে যতটা তাকে তার দেবার তাকে দিয়ে। একটু থমকে যা আনন্দ, একটু কান্না শুনে না, এসো দাঁড়াই দুঃখ দারিদ্রের পাশে। একটা গান বহু যুগ ধরে গাইছে ওরা সবাই, এত খারাপ সময় যেন আর না আসে। এই গান যুগ যুগান্তের যন্ত্রণার দীর্ঘশ্বাস, এত খারাপ সময় যেন আর না আসে। ঘুরে মরছে ওরা সবাই আমাদের চারপাশ,
এত খারাপ সময় যেন আর না আসে। আপনি যদি এই প্রসঙ্গে ওই দুটো গল্প একটু বলেন, কারণ বাদলবাবু আপনাকে যে ট্রেনিং এর মধ্যেই কলকাতা শহরে আপনাকে পৌঁছতে বলা বা এই যে ওপর থেকে ঝাঁপ দিতে আপনার ভয়টাকে কাটাতে, যেটা হ্যাঁ মানে অনেক কিছুই উনি করেছেন যেখানে আমার ট্রাস্ট, বিশ্বাস, আমার নিজের শহরকে চেনা মানে এবং সহনশীলতাটাকে বাড়ানো, মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে, এবং কখন যে উনি ওয়ার্কশপ করছেন, কখন যে উনি কি করছেন আমি জানি না, উনি যা বলছেন আমি করছি, আমি সত্যি কিছু মানে ভেবে করছি না, উনি যা বলছেন আমি করে দিচ্ছি। সো উনি বলছেন তুমি সামনে কি দেখছো, আমি বললাম এটা একটা শিব মন্দিরের মতন মনে হচ্ছে। ঠিক আছে, আরেকটু এগিয়ে যাও, ডান দিয়ে কি, আমরা তো ব্যাপটিস্ট মিশন। আচ্ছা কি শুনতে পাচ্ছ, উনি শুনে আমি দেখলাম একটা আজান, দিস ইজ তোমার শহর, তোমার শহর এরকমই, এবং তুমি কিন্তু তোমার কাছে সব ধর্ম এক, তুমি সব খাও, এটা করতে করতে আমরা নিজামের কাছে পৌঁছেছি, তুমি সব খাও। আমি হ্যাঁ আমি সব খাই, আমার চল স্কুলে বিফ খাওয়া অভ্যেস আছে, ও খুব ভালো, চল আমরা বিফ খাই। বলে এই যে একটা অভিনেতার কোনো ধর্ম নেই, কোনো যা মানে এটা হতে পারে না, অভিনেতার ধর্ম থাকতে পারে না, মানে নিশ্চয়ই আছে, আমি শিওর একটা আছে, আমি শিওর কারোর কাছে ভেতরে আছে, কিন্তু সে যখন অভিনেতা হচ্ছে তখন সেটা থাকতে পারে না, তা না হলে সেটা অস্বীকার করে দিয়ে শাবানা আজমি আর নাসির উদ্দিনকে গুচ্ছের খানিক শুয়োরের মধ্যে, শুয়োরকে পার করতে হচ্ছে অতক্ষণ ধরে, নাসির সাঁতার জানে না, তার পায়ে দড়ি বাঁধা, সে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, ডুবে যেতে পারে, মরবে না, ডুবে যাবে, টেনে টেনে তাকে তোলা হবে, জল খাবে, অতগুলো শুয়োরের মধ্যে দুজন মুসলমান অভিনেতা এই ভয়ঙ্কর ভালোবেসে কাজটা করছে, ইট ইজ দেন ইট সত্যি মনে হয় সত্যি একটা অভিনেতা তো এরকম হতে পারে না যে আমি এটা খাবো না, আমার এটা করবো না, আমি ওটাতে আবার আপত্তি আছে, এটা থাকতে পারে না। সো এগুলো আমার না ওই 1 বছর বাউলদার সঙ্গে কাটিয়ে এটা কেটে গেছিল। সো যখন আমি মৃণাল সেনের কাছে গেলাম তখন আমি সম্পূর্ণ আমি রেডি, আমি রেডি, এবং মৃণালদা কখনো আমি বলেনি হ্যাঁ এটা করো সেটা করো এটা করো, এটা এদিক থেকে হেঁটে আসছো, এখানে যাও, এটা বলো ওটা বলো সেটা বলো, এই সব করেছে, ডিরেকশন দিয়েছে আমাকে, কিন্তু এই করলে তোমার অভিনয় ভালো হবে, এই করে তুমি অভিনয়, আমায় কিচ্ছু শেখাতে হয়নি, এবং হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হি গট আ ট্রেন্ড অ্যাক্টর, যেরকম হি ওয়াজ সো হ্যাপি মিঠুনকে নিয়ে যখন ওই মৃগয়া করেছিল, হি গট আ ট্রেন্ড অ্যাক্টর, সো এই ট্রেন্ড হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মি, অ্যান্ড কোনো আমাকে কখনোই তুমি ডান দিকে তাকাও, বাঁ দিকে গেলে তোমার মুখটা দেখা যাবে বাজে, হ্যাঁ ম্যাক্সিমাম ওই ক্লোজ আপ, মিড শট, এইগুলো টুকটাক জিনিস একটু আমায় বুঝিয়েছে সিনেমার, বাকি আমায় কিচ্ছু বলতে হয়নি। আরে নাটকের ডিরেক্টর যেরকম ডিরেকশন দেয় সেরকমই ডিরেকশন দিচ্ছে, এবং যা যা কথা বলা আছে সেগুলো আমি বলে দিচ্ছি, আমার মতন করেই বলে দিচ্ছি, এবং সেটা মনে হচ্ছে আমিই বলছি, এবং ইম্প্রোভাইজ করতে দিচ্ছেন উনি, বলছেন করো। বিরেনবাবুর সাথে প্যারালালি বুদ্ধদেব দাশগুপ্ত, হ্যাঁ হ্যাঁ, তো তারপরে রিনাদি, তো এই অনেক পরে আসছে, বুদ্ধদেব দাশগুপ্ত অলমোস্ট। আপনি বলেন অঞ্জনদা যে শিল্পী আপনি করছেন, যুগান্তও করেছেন, কিন্তু যুগান্ত আপনার বেশি প্রিয়, এই কনটেক্সটে আমি জানতে চাইবো এটা কেন বলেন আপনি, মানে দেখো আমি প্রিয় বলছি না, আমি আমার কাছে সব যা আমি করেছি, আমি 45 বছর ধরে অভিনয় করছি, এই 45 বছরের সর্বসাকুল্যে আমি গুনেছি গতকাল নিজের ছবি অন্য লোকের ছবি নিয়ে 35টা ম্যাক্স, তার বেশি আমি করিনি, এবং আমার তার মধ্যে 5-6টা খুব খারাপ হয়েছে বলে মনে হয়, নিজের এবং অন্যের, খুব আমি অভিনয় করতে পারিনি, ভালো পারিনি, তার কারণ আছে যথেষ্ট, সেই নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু বাকিগুলো নিয়ে আমি খুব গর্বিত, কারণ আমি সেটা করতে পেরেছি খেটে খুঁটে। শিল্পীর জন্য আমাকে অপরিসীম খাটতে হয়েছিল, অপরিসীম খাটতে হয়েছিল, যেটা আমি খুব উইলিংলি করেছিলাম, এবং আমাকে কনভিন্স করে ছেড়েছিল ডিরেক্টর যে এটা আমি পারবো করতে, এবং আমি বলেছিলাম একটা গ্রামের মানুষের পার্ট আমি কি পারবো, তো নবেন্দু আমার দিকে তাকিয়ে পরিষ্কার বলেছিল যে তোমার কি মনে হয় যে
শহরে যারা থাকে তারা গ্রামের মতো নয়। আমি বলছি মানে মানে কত গ্রাম্য ফিল্ম মেকার আছে তোমার কোনো আইডিয়া আছে? কত গ্রাম্য সাহিত্যিক আছে তোমার কোনো ধারণা আছে? কত গ্রাম্য অ্যাক্টর আছে তোমার কোনো ধারণা আছে? মদন একটা শিল্পী, ইজ অ্যান আর্টিস্ট, তার মধ্যে রাগ আছে, অভিমান আছে, সে জাস্ট হাঁটুর উপর ধুতি পরে বলে সে গ্রাম্য? মাথা নিচু হয়ে গেছে। আমি তোমার মধ্যে বুদ্ধি আছে বলে আমি তোমাকে শিল্পী হিসেবে নিচ্ছি, তুমি শিল্পী। এইবার বাকি তুমি যেটা বলছো হাঁটুর উপর ধুতি, স্বাধীনতার আগে সুতরাং আন্ডার গার্মেন্টস পরা চলবে না, জাঙ্গিয়া ছাড়া ধুতি পরতে হবে, তা পরতে হবে, একটু কালো হতে হবে, একটু রোগা হতে হবে, চুল বাড়াতে হবে, ঝাঁকড়া ঝাঁকড়া করতে হবে, তোমার উচ্চারণ ঠিক করে ওই ভাষাটা বলতে হবে, আর উবু হয়ে বসে থাকতে হবে, আর তাঁত চালাতে হবে, এগুলো তো এক্সটার্নাল, এগুলো তুমি 1 মাস ধরে শিখে নেবে। যাচ্ছ আমি ঠিক আছে তাহলে তাই হবে। এবং আমি 1 মাসের জন্য বোলপুরে চলে যাই, এবং ওই ধুতি আর ওই বাংলা শার্ট ছাড়া, বাংলা শার্টটা ওই ফতুয়া গেঞ্জি নিয়ে আমি সত্যি সত্যি চলে যাই, কিচ্ছু নিয়ে যাইনি, এবং আমাকে বলতেও হয়নি যে টুথব্রাশটা নিয়ে যাও বা নিয়ে যেও না। আমি জানি এটা আমি নিয়ে যাবো না, দাঁতনটা কি আমি জানতে হবে। এবং ওখানকার একটা জোরদারের ভাড়ার ঘরে আমায় থাকতে দেওয়া হলো। বোলপুর থেকে 40 কিলোমিটার দূরে একটা গ্রাম পার্ক আছে যেখানে ত্রিসীমানায় কোনো ইলেকট্রিক পোল নেই, আর স্বাধীনতার আগের গল্প, সুতরাং কোনো ইলেকট্রিসিটি দেখা যাবে না ওইখানে, কোনো আলো নেই, পাখা নেই। ওইখানে আমার যে ঘরটা তৈরি হলো সেখানে শান্তিপুর থেকে একজন এলো, সে আমাকে তাঁত চালানো শেখাতে হবে। আমি শিখলাম এবং ওইখানে থাকছি, ওই পাতকুয়োয় চান করছি, পাতকুয়োর জলই আমি খাচ্ছি, ওইটাই ওই মোটা চালের ভাত টাত এটা ওটা করে টরে রোদ্দুরে বসে থেকে আমার শরীর খারাপ হয়ে যায় একটা পয়েন্টে, এবং আই ওয়াজ অলমোস্ট কোল্যাপসিং আই ডিড কোল্যাপস, মানে আমি আর পাচ্ছিলাম না, আমার 2-3 দিন ধরে ব্লাড ডিসেন্ট্রি হয়ে যায়। এবং আমাকে যখন শুটিংটা এগিয়ে এসেছিল, এবং আমার ওই 6 দিন অন্তর একটা ছেলে যেত আমার রামের বোতল, 6 দিন কি 3 দিন অন্তর যেত, সিগারেট, রাম এগুলো দিয়ে আসতো। সোমনাথ বলে ছেলেটার নাম মনে আছে, সে যেত সাইকেল করে আমাকে দিয়ে আসতো। সে একজনের চক্ষু চড়ক গাছ, এ কি অঞ্জনদা, এটা কী অবস্থা, জোরদারের বউ চিৎকার, এটা ভাবে হয়, আপনারা একে দেখে গেছেন, ফোন টোন নেই, এক্ষুনি ফোন কর, এই কর, ডাক্তার মাক্তার এসে বলে এক্ষুনি ট্রান্সফার করবো, আমি কিচ্ছু জ্ঞানটার নেই। এবং কোনোভাবে আমি নবেন্দ্রদা এলেন, তখন ওরা এসে পৌঁছলেন, আমাকে এটা বোলপুর টুরিস্ট লজে ঢুকিয়ে দেওয়া হলো, এবং আমি চলে যাব, আমি করবো না, আমি এইভাবে আই ওয়াজ অলমোস্ট, আমি প্রায় 3 দিন ধরে আমি ঘুমিয়েছি কিরমভাবে থেকেছি, কী চলেছে আমি জানি না, কী খাওয়ানো হয়েছে আমি ওষুধ ইঞ্জেকশন চলেছে, মানে আমার খুব খারাপ ডিসেন্ট্রি হয়ে গেছিলো। অ্যান্ড বাট আমার নবেন্দ্র বলছি, তুমি কোথায় যাবে বলো তুমি অঞ্জন? মেয়ালুর বাড়ি বেলতলা যাবে? আমি বার্লিন যাবে, বেনেপুকুর, কোথায় তোমার গন্তব্যটা কোথায় বলতে পারবে? একটা ডিরেক্টর আমার বলছে, আমি কিছু বলতে পারছি না। যাও আয়নায় গিয়ে নিজেকে দেখে এসো। আয়নায় গিয়ে নিজেকে দেখে এই শখ। ফাইনালি আমি কলকাতা ফিরিনি, আর ওরা বলেছিল ফিরে গিয়ে রেস্ট নিয়ে বউয়ের সঙ্গে থেকে কন্টিনিউ করে শেষ করি, আমি চলে আসি বলে চন্দাকে নিয়ে আসবো, আমি না কাঁদতে হবে। সো আমি পুরো কাজটা শেষ করি, এবং মজার ব্যাপার হচ্ছে যখন বাকি ইউনিট ওখানে পৌঁছলো, জুন মাসের তেতে যাওয়া কাঁকড়ের মাটির ওপর টক 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 করে আমি হেঁটে বেড়াচ্ছি, বৃষ্টি পড়লে আমার গোপন জায়গা ঢাকার কোনো ইচ্ছে নেই, পো করে হেঁটে কিচ্ছু হচ্ছে না আমার। লাঞ্চে গ্রামের ছেলেদের সঙ্গে গুলি খেলছি, যা খুশি করছি আমি, ওর বাড়িতে ঢুকে গিয়ে পাঁপড় ভাজা খাচ্ছি, এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। বাকিরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে দাঁড়াতে পারছে না, ভীষণ ছাতা মাথা নিয়ে এটি, আর কি বকছে ডিরেক্টর, চিৎকার চেঁচামেচি, আরে আমি অভ্যেস হয়ে গেছে, এটা আমার বাড়ির মতন হয়ে গেছে। আমি ফিরে আসতে খুব কষ্ট হয়েছিল আমি বলে ফেলছি ফট করে, আমি জানি, এবং সেটার জন্য আমার পায়ে একটা প্রবলেমও হয়ে গেল, সেখান থেকে পায়ের প্রবলেমটা থেকেই গেছে, বাট দ্যাট ইজ ইট পার্ট অফ লাইফ। সো আমি জানি কতটা খাটতে হয়েছিল, সরি আমি অনেকক্ষণ বেশি বলে ফেললাম, না ঠিকই আছে, মানে আমি দর্শকদের বলছি, কিন্তু
সে তুলনায় যুগান্ত তো অনেকটা অঞ্জনের মতো। হ্যাঁ। আমি বিজ্ঞাপনে চাকরি করেছি, হ্যাঁ আমি গান গাইছে। আমি এলিট সমাজে বড় হয়েছি, আমি বড় লোকের ছেলে, আমি ইংরেজি জানি, আমি লেখাপড়া করেছি, আমি দীপক ইজ অলমোস্ট ক্লোজ টু মাই লাইফস্টাইল, আমার জীবন। কিন্তু দীপকের একটা জিনিস আছে যেটা আমার নেই, সেটা হচ্ছে সিনিসিজম। রাইট। দীপক ইজ এ সিনিক। দীপক নিজেকে দালাল মনে করে, বিজ্ঞাপনের এজেন্সির দালাল ভেতরে ভেতরে কোথাও। এবং দীপক সাহিত্য লিখতে চায়, দীপক ক্রিয়েটিভ আর্টিস্ট হতে চায়। আমি তো ক্রিয়েটিভ আর্টিস্ট, আমি তো, আমার ভেতরে সেই ক্ষোভ, এই সিনিসিজম নেই। এবং দীপক ইজ সুইসাইডাল, দীপক ইজ সাইক্লি সুইসাইডাল। দীপক সংসার চায়, দীপক দীপক এই, এবং দীপক লাস্টে মরেও যায়। গাড়ি চালাতে পারতাম না, তো সেটা যাই হোক, মিথ্যে কথা বলে টলে একটুখানি শিখে টিকে বিরাট গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, সে কেলেঙ্কারি। সমুদ্রে নেমে যাচ্ছিলেন আপনি? এবং সমুদ্রে গিয়েছে, টেনে নিচে বার করে এক গাদা জলমল খেয়ে, আমি সাঁতার কাটতে যাই না। সো অনেক কিছু ঘটেছে, ডিরেক্টরকে খুব আমি ভুগিয়েছি, কিন্তু সে তো অনেক, ওইটা আমার কাছে ওয়াজ ভেরি ডিফিকাল্ট। মানে ওইটা হয়ে থাকা, ওই একটা, মানে সব কিছুর মধ্যে একটা উদাসীনতা, একটা কি হবে, কি হবে, কি করে কি লাভ আছে, গোছের একটা ব্যাপার, কি হবে, ফাইনালি তো কিছু হবে না। মানে ফাইনালি এই যে একটা সিনিক, আমি সিনিক নই, কিন্তু আমি একেবারেই সিনিক নই, আই এম ভেরি হোপফুল, এখনো আই এম নট এ সিনিক। বাট আমার ভেতরে সেই সিনিসিজমটা আনতে, গ্রো করতে হয়েছিল, খুঁজতে 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 খুঁজতে, কোপ ওয়ার ইজ দ্য সিনিসিজম, যেটা তথা বলছিল তথাগত। আমার ভেতরের সিনিসিজমটা কি, মানে মানে হোয়াট ইজ ইট দ্যাট, আমি কি সুইসাইড করতে পারি, আমি কি, কিছু সিনিসিজম তো আছে। হ্যাঁ সেই, হ্যাঁ কিছুই হলো না, বাজানো গেল না গিটার, মানে হ্যাঁ হোয়াট এভার, মানে ওই লাইনগুলো আর কি। সঙ্গী সাথী বাড়লো কত আমার মনে মাথায়, সঙ্গী গোটা দুনিয়াটা আমার কলকাতায়। সেই সঙ্গী সাথী আজ অনেকেই দূরে চলে গেছে, শুধু দুপুর বেলার রোদ এখনো এসে পড়ে জানালায়। সঙ্গী ছিল ব্লোয়িং ইন দ্য উইন্ড, খনা খনা গলা, সঙ্গী উত্তাল সর্বণ বড় হবার পালা, সঙ্গী হলো সিআরপির গুলির শব্দ রাত দুপুরে, সঙ্গী নিষিদ্ধ বই লুকিয়ে রাখা আমার খাটের তলা। এগুলো তো পরে বেরোচ্ছে, অনেক পরে না, কাছাকাছি সময় খুব বেরোচ্ছে। এটা এফেক্ট অফ দীপক থেকে ওই গানগুলো বেরিয়েছে, কিন্তু বৃষ্টি দেখেছি ওইসব এফেক্ট অফ দীপক। আমি শুনলে লোকের অবাক লাগবে, কিন্তু এটা ফ্যাক্ট অফ লাইফ, দ্যাট এটা এফেক্ট আছে। তো যে আমি অভিনয় করে কি করলাম, আমি তো আমার ছেলেকে ভালো করে মানুষ করতে পারলাম না, আমি তো আমার বাবা যতটা ভালো করে মানুষ করতে পেরেছিল আমি পারিনি। আমি বইয়ের ওপর সমস্ত বডি ফেলে দিয়ে আমার কি নাম হলো, আমি কি সৌমিত চ্যাটার্জি হতে পারলাম? And that kept me on. মানে আমার খুব ইচ্ছে ছিল যে সৌমিত্র চ্যাটার্জির পর একজন অভিনেতা, খুব নামী অভিনেতা হব আমি, আফটার সৌমিত্র চ্যাটার্জি। মানে আমি নামই একটা অভিনেতা হব, নাসির উদ্দিনের মতন নাম হবে আমার কলকাতায়। সেইটা আমার হয়নি। সো সেই সিনিসিজমটা আই কেপ্ট ইট অন মাইসেলফ, দ্যাট ইজ নাথিং টু বি, দীপকের সঙ্গে সম্পর্ক নেই, এবং কিন্তু সেইটা মাথার মধ্যে নিয়ে মদ খাওয়া যাবে না, ডিরেক্টর বারণ করেছে মদ খেতে, কারণ
স্কিনটা বাজে হবে, ডিরেক্টর সারাক্ষণ সুন্দর দেখাবার চেষ্টা করছে আমাকে। অপর্ণা সেন বলছে, শোন তোকে দেখতে করার সুবিধা নয়, মানে ক্যামেরা তো পছন্দ করে না। আর তার আগে মদন থাকি, মাই গড এটা কী করেছো তুমি, নিজের চেহারাটা কেন করেছো, কেন করেছো, 12টা বাজে কান্না কাটি। যাই হোক সেসব টমেটো ফমেটো শশা টশা পেঁপে টুপে মাখিয়ে টাকিয়ে উইক ফুইক দিয়ে টিয়ে বলে আমি দেখতে তোমায় সুন্দর করে দেবো, অভিনয় আমি কিচ্ছু বলবো না, অভিনয় তুমি অনেক ভালো করো, তুই যা কর কর, কিন্তু দেখাটা আমার। সুতরাং 40 মিনিট থেকে 1 ঘন্টা তোকে সকালে দিতে হবে। সুতরাং যদি কল টাইম থেকে 6টায়, তোমাকে 5টায় উঠে পড়ে বাথরুম করে বসে পড়তে হবে, এবং তোমার সাজানো হবে, উইক ফিক পরে ঠিক করা হবে। আর রূপা গাঙ্গুলি নায়িকা, তার 10 মিনিট, 10 মিনিটের কম, মানে কোনো রকম মেকআপ দেওয়া যাবে না, 10 মিনিট। আর নায়ক হচ্ছে প্রায় 1 ঘন্টা সাজানো হচ্ছে তাকে নানান রকম। এটা কোন বয়স, এটা কোন বয়স, এখন দীপক ইয়াং, এই ইয়াং কালো চুল, এটা কি দীপক মাঝামাঝি, আচ্ছা সাদা কালো, গ্রে, সল্ট অ্যান্ড পেপার। আর একটা হচ্ছে সাদা, এই নিয়ে চলছে সারাক্ষণ ধরে, হাঁটাটা এটা সেটা। এবং আই গট ইন টু ইট, মানে আমার এতটাই এটা গেছে। সিগারেট খেতে বারণ করেছে, সিগারেট খেলে তো ওইগুলো এফেক্ট করে দাগ চলে আসবে। সত্যি সিগারেট খাওয়া বন্ধ, সত্যি মদ লুকিয়ে টুকিয়ে অল্প একটু খেয়েছি, কিন্তু ওই চরিত্রটা করতে গেলে আই হ্যাভ টু বি অনেস্ট। আর শর্টে তো সবসময় সিগারেট হাতে, কিন্তু হয়ে গেলেই কেড়ে নেওয়া হচ্ছে আমার কাছ থেকে সিগারেট ঘর খোঁজা হচ্ছে যে আমি কোথাও মদের বোতল লুকিয়ে রেখেছি কিনা। সো এবং সেখানে সত্যি আমি আর রূপা সত্যি শারীরিক যাবতীয়, সেটা চড় মারা, চুমু খাওয়া, এভরিথিং ইজ রিয়েল। আজকের সময় দাঁড়িয়ে এটা করলে মানে সোশ্যাল মিডিয়াতে কেলেঙ্কারি হয়েছে। মানে আমি যদি জোরে আমার নায়িকাকে একটা থাপ্পড় মারি, কারণ আমার নায়িকার চরিত্র হচ্ছে সে বর্ষণ করে ফিরে এসছে আমার বাচ্চাকে, আমি রাগের মাথায় তাকে স্টুপিড বেচ এক থাপ্পড় বুঁ করে ওর গাল ফুলে গেল, এবং সত্যি ফুলে গেল, শুটিং বন্ধ। আবার দেয়ালে এমন মারলাম হাত ফুলে গেল, আবার 5 ঘন্টা শুটিং বন্ধ। সে আবার বরফ দিয়ে কমাও হাড় ভাঙেনি তো, এ হয়নি তা হয়নি। এখনকার সময় আনবিলিভেবল, মানে কেউ বিশ্বাসই করবে, বাট উই ডিড ইট। এবং সেটা সত্যি এতটাই উই গট ইনভলভ। সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম দেবশ্রী, এত কথা বলে ফেললাম, ইজ আমার সময় লেগেছে বেরোতে দীপকের থেকে। মদনের জন্য অবভিয়াসলি আমার কষ্ট হয়েছে, বাড়িটা ছেড়ে আসবো, সবাই ফিরে গেল পার্টিতে। আমার দীপক থেকে বেরোতে খুব এতটা সময় লেগেছে, সেটা অপর্ণা সেনও জানে, দ্যাট সত্যি আমার ক্রাইসিস হচ্ছিল বেরোতে। বেরিয়ে এসে একটা পাঠ করতে হবে, বেরিয়ে আসতে হবে। সেই সময়টাকে সঙ্গী করে কত সঙ্গী হারিয়ে গেল, শুধু দুপুর বেলার রোদ এখনো এসে পড়ে আমার গায়ে। বেরিয়ে অন্তরীণ হলো। আমাকে বেরোতে সময় খুব লেগেছিল, মানে ওই ডিপ্রেশন থেকে। সত্যিই তো আমি হতে পারিনি সৌমিত্র চ্যাটার্জি, সত্যিই তো আমাকে সিনেমা বানাতে হবে, সত্যিই তো আমাকে এবার গিটার নিয়ে গান গাইতে হবে, তাহলে কি লাভ হলো? সো আই ওয়াজ ভেরি আপসেট উইথ মাইসেলফ যুগান্তটা করার পর। আর সেই জন্যই যুগান্ত আমার কাছে মনে হয় আমি খুব খেটেছি। আর শিল্পী তো ফিজিক্যালি খেটেছি, একটা লোক ব্লাড ডিসেন্ট্রিতে মরে যাচ্ছিল, এখানে ইট ওয়াজ সো ইন্টারনাল দ্যাট অ্যান্ড সো অলসো পেইনফুল টু মি, যে আমি যেটা করতে এসেছিলাম সেটা করতে আমি ফেল করলাম, এবং আমায় তার জন্য গান করতে হবে, তার জন্য আমার সিনেমা বানাতে ইচ্ছে করছে, কিন্তু তবু অ্যাক্টিং করতেও খুব ইচ্ছে করছে। সো এইটা ইট টুক মি টাইম টু কাম আউট অফ ইট, এবং তারপর গান টান করে টোরে আমি বেরিয়ে এলাম, আই কেম আউট অফ ইট।